অনেক দিন থেকে রূপনারায়ণ নদীর ধারে একটা মাটির বাড়ি তৈরি করবার চেষ্টা করছি। খবর পেলাম আজ গেলে যা হোক কিছু একটা হয়। জমিটার দাম 1100 টাকা। শরৎচন্দ্রের প্রকাশক বন্ধু হরিদাস চট্টোপাধ্যায়কে এক লেখা চিঠিতে তিনি কথা জানাচ্ছেন। বার্মা থেকে ফিরে শরৎচন্দ্র হাওড়ার বাজে শিবপুরে একটা ভাড়া বাড়িতে থাকতেন। তারপর আর একটা ভাড়া বাড়ি, যেটা শিবপুরে হাওড়াতে। সেখান থেকেই তিনি এই বাড়ি করার মনস্থির করেন। জীবনের প্রায় শেষ প্রান্তে এসে নিত্য সঙ্গী দারিদ্র অনেকটা ঘুচে যায়। সচ্ছল হন তিনি এই বয়সে এখানে হাওড়ায় এসে। মৃত্যু ছাড়া ছবি নেই, একটাই ছবি। দেউলটির শামতাবেরের বাড়িতে এলে দেখা হবে মান্নাবাবুর সঙ্গে। তার সঙ্গে অনেক গল্প হবে, পরে সেই গল্প শুনব। আর আলাপ হবে একটি তরুণের সঙ্গে, এই যে টুবাই। সেই বংশ পরম্পরায় এরা এই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে। 1926 সাল থেকে তার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীকে নিয়ে তিনি এখানে পাকাপাকি বসবাস করতে শুরু করেন। বাড়িটি দেখলেই বোঝা যায় এটি বার্মিজ প্যাটার্নের বাড়ি। চারদিকে বারান্দা এবং মাটির দোতলা। এই বাড়িটির চমৎকারভাবে প্যান টাইল দিয়ে ছাওয়া, কিন্তু মেঝে দোতলা এবং একতলার দুটি সিমেন্ট বাঁধানো, যা আজও অক্ষয়। এই বাড়িটি যেখানে অবস্থিত তার নাম শামতাবের। এই নামটি দিয়েছিলেন স্বয়ং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার কারণ, তাঁর দিদির বাড়ি এখান থেকে 5 মিনিটের দূরত্ব, গোবিন্দপুর থেকে। এই শামতা জায়গাটি, যার প্রান্তে, শামতার প্রান্তে বা একদম কিনারে অবস্থিত এই অংশটি, তাই শামতাবের। বাড়ি, পুকুর, গোয়ালঘর এইসব করতে তার সেই সময় 16-17 হাজার টাকা লেগেছিল বলে তিনি চিঠিতে জানাচ্ছেন। 1926 সালে হাওড়ার শিবপুর থেকে তিনি যখন শামতাবেরে এলেন, আর তিনি হাওড়ায় ফেরেননি, যদিও তিনি হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। সেই কারণে প্রচুর বিপ্লবীরা তাঁর কাছে নিয়মিত দেখা সাক্ষাৎ করতে আসছেন, কিন্তু শরৎবাবু তাদের না খাইয়ে কাউকে পাঠাতেন না। বার্মা ফেরত এবং পথের দাবি উপন্যাস নিষিদ্ধ হয়েছে। শরৎচন্দ্রকে এখানকার মাতব্বররা এক ঘরে করে রেখেছে। তাতে শরৎচন্দ্রের কিচ্ছু এসে যায় না, কারণ এখানকার সাধারণ গরিব গুরু মানুষ তাঁর সাথে, তাঁর সঙ্গে। কারণ শরৎবাবু তাঁদের সঙ্গে, তাঁদের সুখ দুঃখে সবসময় থাকতেন, সাহায্য করতেন, হোমিওপ্যাথি চিকিৎসা করতেন বিনা পয়সায়। বিপ্লবীরা আসতেন দুভাবে, এক রূপনারায়ণ নদীতে ডিঙি বেয়ে এবং রাস্তা দিয়ে এলে ছদ্মবেশে। শরৎবাবু তাদের যথেষ্ট সেবা সৎকার করতেন এবং প্রয়োজনে এই যে গোপন দরজা দেখাচ্ছি সবুজ রঙের,
এখান দিয়ে তারা বেরিয়ে যেতেন। গুপ্ত দরজা এটি। বাড়ির সামনে তাঁর এই পুকুরটিতে তিনি দুটি মাছ পুষেছেন বড় বড়। কার্তিক এবং গণেশ তাঁদের নাকে সোনার নোলক পরিয়ে দিতেন এবং প্রতিদিন সেই মাছ দুটির সঙ্গে তাঁর দেখা করা চাই, এমন বিচিত্র স্বভাবের মানুষ শরৎবাবু। তাঁর অন্দরমহল। তবে একটা কথা বলে রাখা দরকার, এই সময়টায় তিনি লেখালেখি খুব বেশি করেননি। সামান্য কয়েকটা ছোট গল্প, দু একটা প্রবন্ধ এবং বিপ্রদাস উপন্যাস, এমন এবং অসমাপ্ত একটি উপন্যাস। কারণ আলস্য, লেখালেখির আলস্য তাকে এই সময় বড্ড পেয়ে বসেছিল, যেটা তার আগাগোড়াই ছিল। 1926 থেকে 1934 এই 8 বছর এখানে তিনি বসবাস করেন। এরপর 1934 সালে কলকাতার বালিগঞ্জে একটি দোতলা বাড়ি নির্মাণ করে সেখানে চলে যান, যদিও সমতাবেরের সঙ্গে তার সম্পর্ক ছিল আজীবন। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। তার পাশে যে কাঠের বাক্সটা দেখছেন, এটা ভলসেট রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। আর এই সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবি, শরৎচন্দ্রের নাচে নাচবইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা সেই সময় বেলজিয়াম কাঁচের আয়না, অত্যন্ত দামি কাঁচ। আর সোফাটা উনি বসতেন। ঠিক আছে। এই বাড়ির একতলায় তিনি ময়ূরও পুষেছিলেন, কিন্তু এখন ময়ূর পোষা নিষিদ্ধ বলে দোতলার উপরে পাখি রাখা হয়েছে। এটা তুলুন আগে, এটা তুলুন, এটা দরকার রয়েছে, এটা তুলেছেন, এটা হয়ে গেছে। তাহলে ওই ঘরটা যান, বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানাটা খুলে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের দেওয়া শ্বেত পাথরের রাধাকৃষ্ণ মূর্তিটিও আজও আছে। এইখানে একটি পেয়ারা গাছ ছিল, সেটি পড়ে গেছে ঝড়ে। তার একটা বিকল্প তৈরি করা হয়েছে স্ট্যাচু মতো, রামের সুমতি গল্পে যে পেয়ারা গাছের বর্ণনা আছে। পড়াশোনা করেছিলেন মামার বাড়ি ভাগলপুর। ভাগলপুর থেকে উনি চাকরি করতে চলে যান রেঙ্গুন, বর্মা। প্রথম পক্ষে বিয়ে করেন বর্মা। শান্তি দেবী স্ত্রীর নাম ছিল। এই শান্তাবেরের বাড়িতে দীর্ঘ 60 বছর মান্নাবাবু কাটিয়ে দিচ্ছেন। অক্লান্ত তিনি শরৎবাবুর গল্প বলতে, এই বাড়ি, এই এলাকা সম্পর্কে ইতিহাস বলতে। একবার আলাপ করে দেখবেন। তাহলে শরৎচন্দ্র এখানে এলেন কেন? প্রশ্ন। এই বাড়ি থেকে 5 মিনিট দূরে গোবিন্দপুর। ওনার বড়দি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী। তাহলে সদবাবুর ছদ্মনাম কি? অনিলা দেবী। তখন নদীটা দেখে জায়গাটা কিনে জীবনে শেষ 12টা বছর ছিলেন। 1923 সালে জায়গাটা কিনেন। 1925 সালে বাড়িটাকে তৈরি করেন। আর 26 থেকে 38 অব্দি ছিলেন। থ্যাংক ইউ। শরৎবাবুর মেজ ভাই প্রভাসচন্দ্র সন্ন্যাসী হয়ে গেছিলেন। তিনি একবার বার্মা থেকে ফিরে শান্তাবেরের এই বাড়িতে শরৎবাবুর সঙ্গে দেখা করতে আসেন, কিন্তু অসুস্থ হয়ে পড়েন। তারপর শরৎবাবুর কোলে মাথা রেখে ঢলে পড়েন মৃত্যুর দিকে। শরৎচন্দ্র এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি। হোক, বাড়ির পেছন দেখে রূপনারায়ণের ধারে তিনি ভাইয়ের দেহ সৎকার করে
সমাধি মন্দির তৈরি করেন এবং প্রতিদিন সেখানে একটি করে প্রদীপ জেলে আসতেন, প্রার্থনা সঙ্গীত গাইতেন, মানুষজনকে খাওয়াতেন। বেপরোয়া নির্ভীক বেদুইন শরৎচন্দ্র বন্ধু হরিদাসকে লিখছেন, বাড়ির একটা পশু পক্ষীর মৃত্যু পর্যন্ত সইতে পারি না। এই আকস্মিক ছোট ভাইয়ের শোক আমাকে যেন প্রতিনিয়ত দগ্ধ করিতেছে। ব্যথা যে এত বড় থাকে এ যেন আমি জানিতাম না। কে জানিত আমি এতখানি দুর্বল? এই চিঠিপত্রগুলি, এই কথাগুলি পাবেন শরৎচন্দ্রের জীবনীকার গোপালচন্দ্র রায় লিখিত শরৎচন্দ্র বইটিতে, আনন্দ পাবলিশার্সের। এইখানে কোনো মেয়েদের স্কুল ছিল না। শরৎবাবু একটি মহিলা স্কুল নির্মাণ করেন, কিন্তু গ্রামের জমিদারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন, যেহেতু তিনি এখানকার স্থানীয় গরিব দুঃখী মানুষের পাশে সহায়তা করেন। তিনি তিতবিরক্ত হয়ে কলকাতায় যেতে বাধ্য হন। মিথ্যে মামলা মকদ্দমায় তাকে জড়িয়ে দেওয়া হয়। তিনি সইতে পারেন না। তিনি কলকাতার আজকের অশ্বিনী দত্ত রোডে বালিগঞ্জে বাড়িতে চলে যান। এই শান্তাবেরে যদি একবেলা আসেন, আপনি মুগ্ধ হয়ে যাবেন। এখানকার পরিবেশ, এই মান্নাবাবু টুবাই, এখানকার মানুষজন, এর সঙ্গেই আপনি একদম এই বাড়ি ঘেঁষা রূপনারায়ণ নদীর তীরে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারেন, করতে পারেন পিকনিক। এবং সেই পিকনিক স্পটটি দেখাচ্ছি, খুব সুন্দর। এখানে ছোটখাটো খাবারের দোকানও রয়েছে। রয়েছে একটা ডেকোরেটার্সের ঠিকানা, যা স্ক্রিনে দিয়ে দিলাম। প্রয়োজনে পিকনিকের জন্য যোগাযোগ করে নিতে পারেন। চমৎকার একটা দিন কেটে যাবে শরৎচন্দ্রের সঙ্গে, রূপনারায়ণের সঙ্গে, এবং কিছুটা বেদনা, কিছুটা প্রশান্তি নিয়ে বাড়ি ফিরবেন, যখন আপনার মনে গেঁথে থাকবে এক ভবঘুরে বেপরোয়া দরিদ্র সচ্ছল স্বদেশী নির্ভীক দয়ালু মানুষের কথা। রবীন্দ্র ভক্ত শরৎচন্দ্র এই রূপনারায়ণের কোলেই জেগে উঠতে চেয়েছিলেন, বেঁচে উঠতে চেয়েছিলেন নতুন করে, কিন্তু পেরে ওঠেননি চক্রান্ত, গ্রাম্য চক্রান্ত জেরে। শরৎবাবুর শান্তাবেরের এই ভিডিও অনেক লম্বা হতে পারত, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটালাম না। এখানে সারা বছর যে কোনো সময় আসতে পারেন। কিভাবে আসবেন? খুব সহজ। গাড়ি করে এলে বম্বে রোড কোলাঘাটের দিকে এসে দেউলটি স্টেশন মোড় থেকে ডান দিকে বাঁক নিলে পানিত্রাস, মেল্লাক, শান্তাবের, রূপনারায়ণ। বা হাওড়া থেকে মাত্র 15 টাকায় পাঁশকুড়া লোকালে ঘন্টা দুয়েকের যাত্রায় দেউলটি স্টেশন, সেখান থেকে টোটোয় 10, 15, 20 টাকায় চলে আসবেন শরৎকুঠিতে। বা বাগনান স্টেশনে নেমেও জনপ্রতি 20 টাকায় একটা টোটো রিজার্ভ করে 100 টাকায় চলে আসতে পারেন শরৎ স্মৃতিধন্য বাংলার ঐতিহ্য গৌরবের কাছে, দেউলটি শান্তাবেরে।
তবে একটা কথা মাথায় রাখতে হবে, আজকের যে ঝাঁ চকচকে সুন্দর বেশ শহর শহর ভাব গ্রাম দেউলটিকে দেখছেন, শরৎবাবুর আমলে কিন্তু তা ছিল না। ছিল ধুধু ফাঁকা মাঠ, রূপনারায়ণ নদী এবং দেউলটি স্টেশন। তিনি পালকি করে আসতেন শান্তাবের থেকে 3 মাইল দূরে দেউলটি স্টেশনে কলকাতা যাবার জন্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ১৫০ বর্ষে প্রাককালে আমাদের এই নিবেদন আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন।